সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক গীতা পাঠে আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা খুব সুন্দরভাবে সপ্তদশ অধ্যায় পর্যন্ত শেষ করে গীতার সর্বশেষ অধ্যায় অষ্টদশ অধ্যায়ে আমরা আজকে প্রবেশ করতে যাচ্ছি। মোক্ষ যোগ, মোক্ষ মুক্তি, সর্বশেষ ধাম, যা কিছু আলোচনা হলো, এবার এসে শ্রীকৃষ্ণ ভগবান তার একটা পরিসমাপ্তি টানছেন কোথাও না কোথাও। সেখান থেকেই মোক্ষ যোগ অধ্যায়ের সূচনা। কিন্তু এখানেও কিছু বিষয় আছে। অর্জুন যে দ্বিধা নিয়ে এই আলোচনার অংশগ্রহণ করেছিলেন, শুরু করেছিলেন, সেইখান থেকে আরেকটু পরিষ্কার হয়ে যাচ্ছেন যেন। তাই জন্য প্রথমেই অর্জুনও বাঁচিয়ে অর্জুন কিছু বলছেন যে হে মহাবাহু, হে ঋষিকেশ, হে কেশিনী সুদন, সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব কি তাহা পৃথকভাবে জানিতে ইচ্ছে করি। শ্রীকৃষ্ণ ভগবানকে অর্জুন বলছেন। তো এখানে কতগুলো শব্দ আছে যেগুলো আমরা একটুখানি জেনে নিই। শ্রীকৃষ্ণ ভগবানকে অর্জুন বলছেন মহাবাহু বলে। মহাবাহু হচ্ছে কি? বাহুদর, শক্তিশালী, যার বাহু শক্তিশালী আছে এমন যিনি, তাকে বলা হচ্ছে মহাবাহু। হে ঋষিকেশ, ঋষিকেশ শব্দটা একটু আমরা ব্যাখ্যা করতে পারি, এর আগেও করেছি, মনে আছে কিনা তোমাদের? ঋষি কথার অর্থ হচ্ছে ইন্দ্রিয়। আমাদের যে দেহের বিভিন্ন ইন্দ্রিয় আছে, পঞ্চ ইন্দ্রিয়, সেই পঞ্চ ইন্দ্রিয়কে বলা হয় ঋষি। আর ঋষিকেশ হচ্ছে যিনি এই ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ করতে পারেন, ইন্দ্রিয় নিয়ন্ত্রক, ইন্দ্রিয় জয়ী, ইন্দ্রিয়কে যিনি জয় করেছেন বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন, তাকে বলা হয় ঋষিকেশ। মূলত শ্রীকৃষ্ণ ভগবানকে ঋষিকেশ নামেই সম্বোধন করা হয়। এরপরে বলছে হে কেশিনী সুদন। আচ্ছা, এইখানে একটুখানি আমাদের পৌরাণিক গল্পের অবকাশ আছে। এই কেশি বলে একজন দৈত্য ছিল, কেশি নাম ছিল কি? কেশি। এমনিতে কেশি কথাটা মানে কি? কেশ, হ্যাঁ চুল, হ্যাঁ ঠিক বলেছেন। কেশ মানে হচ্ছে চুল, আর কেশি হচ্ছে যার এরকম চুল আছে, হ্যাঁ, তাকে বলা হচ্ছে কেশি। তো শ্রীকৃষ্ণ ভগবান আমরা জানি তাকে বিভিন্ন সময় তার যে মামা কংস, কংস মামা তাকে বিভিন্ন সময়ে তার সম্পর্কে অবহিত হয়ে তাকে হত্যা করার চেষ্টা করেছে, এবং বিভিন্ন সময় বিভিন্ন দৈত্য, দানব, এরকম অনেককে তাকে হত্যা করার জন্য পাঠিয়েছে। তার মধ্যে কেশি ছিল একজন, মানে দৈত্যরাজ কংসের মল্লযোদ্ধা ছিল কেশি। মল্লযোদ্ধা চিনি? মল্লযোদ্ধা ব্যাপারটা একটা তো খেলাও আছে আমাদের, অলিম্পিকে হয়, ফ্রি স্টাইল মল্লযোদ্ধা। মানে ওরা কি বলে আমি জানি না ইংরেজিতে। বক্সিং তো আছে, মানে বক্সিং হচ্ছে মুঠু যোদ্ধা, হাত দিয়ে মানে মারছে, বক্সিং হয় না? না, মল্লযুদ্ধ হচ্ছে মানে শরীরের সর্বাঙ্গ দিয়ে মারতে পারবে, সব কিছু দিয়ে, হাত দিয়ে মারবে, পা দিয়ে মারবে, লাথি মারবে, মানে ফ্রি স্টাইল সব রকমই। হ্যাঁ, ক্যারাটেই বলা যেতে পারে, আর কি বলবো এখন আমরা, অনেকটা ওরকম মল্লযোদ্ধা, বাংলায় আমরা বলি মল্লযোদ্ধা, যেখানে একজন প্রতিপক্ষ আরেকজন প্রতিপক্ষকে বিভিন্নভাবে আশ্রিয়ে তুলে, যেভাবেই হোক। হ্যাঁ, ওই যে আমাদের অনেকটা রেসলিংও হয় না, ওই যে রেসলিং দেখেছো? তুমি দেখো না, এটা মনে হয় যেন একটা চারদিকে দড়ি বেঁধে মাঝখানে দুজন লড়তে থাকে, এরকম ব্যাপার রেসলিং, অনেকটা ওই টাইপেরই। কিন্তু মল্লযোদ্ধা, মানে আগে যারা মল্লযোদ্ধা ছিল তাদের বিশেষ অনুশীলন হতো, এবং এরা বিশেষ কায়দাযুক্ত থাকতো, মানে কায়দা জানতো এরা। কাউকে চেপে ধরে, বিশেষভাবে চেপে ধরলে সে আর নড়তে চড়তে পারবে না, পরাজয় বরণ করবে, এরকম কিছু ব্যাপার থাকতো। তো তেমন মল্লযোদ্ধাদের একজন ছিল কংস তো রাজা ছিল, দুষ্ট রাজা, তার এরকম মল্লযোদ্ধা অনেকে ছিল, যে যাদেরকে তিনি তৈরি করেছেন তার রাজত্ব বজায় রাখতে, লোকদেরকে, জনগণকে ভয় দেখাতে, প্রজাদেরকে। হ্যাঁ, তিনি এরকম বিভিন্ন দৈত্য দানব পুষতেন। তাদের মধ্যে একজন ছিল কেশি।
এই তারই কেশি নামকরণের পিছনে একটা গল্প আছে। কারণটা হচ্ছে যখন এই কৃষ্ণকে হত্যা করার জন্য কেশি গেছিল, তখন সে সাধারণ মানুষের রূপ ধরে যায়নি। বিভিন্ন সময় দেখেছেন বিভিন্ন রকম রূপ পাল্টে গেছে, কখনো নাগ হয়ে গেছে শ্রীকৃষ্ণ ভগবানকে হত্যা করার জন্য, কখনো মায়ের ছদ্মবেশে, কি পুতিনা রাক্ষসী, হ্যাঁ, সে গেছে এরকমভাবে। তো এইখানে দেখতে পাচ্ছি এই যে কেশি, তার এই নামকরণের সার্থকতা এইখানে পাবো যে সে ঘোড়ার রূপ ধরে গেছে, ঘোড়া হয়ে গেছে। ঘোড়া কি করে? ঘোড়া দেখেছো? ঘোড়ার ওই পিঠে থেকে কি হয়, কেশ বেরোয় না, লম্বা কেশ বেরোয় সুন্দর। তো তার যে কেশ, সেখানে সেই ঘোড়ার রূপী যে রূপ যে নিয়েছিল সে, সেখানে সে ওই রকম কেশ তার ছিল, এরকম লম্বা বড় কেশযুক্ত ঘোড়া ছিল। সেই ঘোড়ার আরও বৈশিষ্ট্য ছিল, বলা হতো সে চিন্তার গতিতে চলতে পারে। চিন্তার কি গতি? চিন্তার গতি সাংঘাতিক। আমরা এখন বসে আছি, চিন্তা করছি আমি এখন প্যারিসে আছি, মন চলে গেল প্যারিসে। হ্যাঁ, আর প্যারিস যাওয়া কি চারটিখানি কথা? হ্যাঁ, না হলে তো 12-24 ঘন্টার জার্নি আছে, কিন্তু মনের ওইসব লাগবে না, চিন্তার ওই টাইম লাগে না, মুহূর্তের মধ্যে সে চলে যেতে পারে। এরকম শুধু দূরত্বই নয়, সময়কেও সে অতিক্রম করতে পারে। হ্যাঁ, কেউ হয়তো ভাবছে যে ছোটোবেলায় আমি এই দুষ্টুমিটা করেছিলাম, তার বয়স 80, সে 8 বছর বয়সের কথা ভাবছে। বুঝা গেল? তাহলে 80 থেকে 8 বছর, এই যে এতগুলো বছরের জার্নি মুহূর্তে কমপ্লিট হয়ে গেছে। কিসের মাধ্যমে সম্ভব? আমাদের চিন্তা, থট, ভাবনা শক্তি দ্বারা আমরা এই দূরত্বকে অতিক্রম করতে পারি। তো সেই যে ঘোড়াটা, তাকে বলা হয়েছে তার যে গতি এই অনেকটা চিন্তার মতো, মুহূর্তেই সে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে। তার আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে ঘোড়ার খুর ছিল খুব শক্তিশালী, অর্থাৎ পায়ের যে হুপ আছে, খুর, সেই খুরটা দিয়ে সে যে কাউকে আঘাত করলে প্রচণ্ড আঘাতে সেই ব্যক্তি বা সে যা কিছুই হোক না কেন সেটা ভেঙে চলে যেত, মারা যেত। এই কারণে তাকে দানব বলা হচ্ছে, দৈত্যরাজ বলা হচ্ছে, দৈত্যদের রাজা। কংস তার যোদ্ধা হিসাবে আরেক দৈত্যকে সে পাঠিয়েছিল, কাকে হত্যা করার জন্য? কৃষ্ণকে আর বলরামকে হত্যা করার জন্য। তো কৃষ্ণ কি করতেন? তো এই ধরনের যারা হত্যা করতে আসতো তাদেরকে কৃষ্ণ আবার উল্টো পরাজিত করতেন বা হত্যা করতেন। কিভাবে করেছিলেন? এই যে এরকম ঘোড়ার যে দৈত্যটা ছিল কেশি, তার মুখে বাঁ হাত ঢুকিয়ে দিয়েছিলেন, বাঁ হাত ঢুকিয়ে দিয়ে তার যে দাঁত আছে দাঁতগুলোকে সব ভেঙে দিয়েছেন প্রথমে। তারপরে হাত ঢুকিয়ে তার যে শ্বাস আছে, শ্বাস নিচ্ছে তো, সে শ্বাস বন্ধ করে দিয়েছিলেন বাঁ হাত দিয়ে। বাঁ হাতের খেল, কৃষ্ণের জন্য কেশিকে হত্যা করা হয়ে গেছে বাঁ হাতের খেল, মানে বাঁ হাতের খেলাতেই সে এত বড় দৈত্য যে ঘোড়ার রূপ নিয়ে এসেছিল তাকে সে হত্যা করে দিয়েছিল, মেরে ফেলেছিল এবং এক প্রকারের উদ্ধার করেছিল। মেরে ফেলা মানে হচ্ছে তাকে উদ্ধার করা, তার এই দৈত্য যে জন্ম আছে সেই জন্ম থেকে তাকে মুক্ত করা, এরমভাবে দেখা হয়েছে। তো সেখান থেকে এই যে কথাটা বলছে কেশিনী সুদন, অর্থাৎ সেই কেশিকে, দৈত্যরাজ কংসের যে মল্লযোদ্ধা কেশি, তাকে হত্যা করেছিল বলে শ্রীকৃষ্ণের নাম করা হয়েছে, নাম তাকে বলা হয়েছে, এখানে অর্জুন তাকে উল্লেখ করছেন কেশিনী সুদন বলে। তো এই যে বিশেষণগুলো শ্রীকৃষ্ণকে বলার পরে একটা প্রশ্ন করেছেন অর্জুন। কি প্রশ্ন করেছেন? যে সন্ন্যাস এবং ত্যাগের তত্ত্ব কি, তাহা পৃথকভাবে জানিতে ইচ্ছা করি। এইখানে এসে খানিকটা যেন মনে হচ্ছে অর্জুন কিছু পরিষ্কার বুঝতে পারছেন, যেটা শুরুর দিকে ছিল না। এখানে বুঝতে পাচ্ছেন দুটো বিষয় আলাদা আছে। সন্ন্যাস মানে কি? সন্ন্যাস মানেও ত্যাগ। আবার বলছে যে সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব কি, তাহা পৃথকভাবে জানিতে ইচ্ছে করি। পৃথকভাবে কেন কথাটা বলল? উনি বুঝতে পাচ্ছেন যে সন্ন্যাস বলতে যে জিনিসটা বোঝাচ্ছে আর এমনিতে ত্যাগ বলতে যে জিনিসটা বোঝাচ্ছে, দুটো বিষয় এক নয়। ঠিক আছে, এখানে অর্জুনের বুদ্ধি খুলে গেছে, তিনি এই দুইয়ের পার্থক্যটা তখন বুঝে গেছেন যে আমরা সন্ন্যাস বলতে যা বুঝি আর ত্যাগ বলতে যা বুঝি, দুই বিষয়টা কিন্তু এক হচ্ছে না। ত্যাগ কি? সন্ন্যাস তো অনেক দূরের কথা, লোকে তো ত্যাগের নামেই ভয় পাবে। যদি বলা হয় চলো আমরা একটা সংজ্ঞা করি যেখানে আমরা সবাই ত্যাগ করব, ওই সঙ্গে আর কাউকে পাওয়া যাবে না। হ্যাঁ, যদি বলে যে না আমরা ভোগ করব,
ও মানে ভিড়ের আর হবে না। ত্যাগের কথায় লোকে কি হচ্ছে, দৌড়ে পালায়, বলে ত্যাগ করতে পারবো না, বলো তো কিছু নেওয়ার হলে ঠিক আছে। তো এই যে ভীতিটা, যে ভোগে আছে তার ত্যাগের প্রতি ভীতি, আবার যে ত্যাগে আছে তাকে ভোগের কথা বলো, সেও উল্টো দৌড়ে পালাবে, বলো বাবা ভোগে নেই, ভোগ ত্যাগ করেই তো ত্যাগে আছে, আবার ত্যাগ থেকে ভোগে, ও বাবা অসম্ভব বিষয়। তো যে যেইখানে আছে সে সেই দিকেই থাকতে পছন্দ করে। কিন্তু যদি পরিষ্কার হয় এসব বিষয়ে ভাবনা ত্যাগ আর ভোগের, তবে গিয়ে ত্যাগকেও সাদরে গ্রহণ করবে লোকে, বলে না ত্যাগেরও দরকার আছে, মূলত ত্যাগেরই দরকার। ভোগ তো জন্মমাত্রই এসে গেছে, যখনই শরীর ধারণ হয়ে গেছে, বাচ্চা জন্ম পাওয়ার পরে কি করে, প্রথম কি কাজ বাচ্চার বলো, যে কোনো বাচ্চা কান্না প্রথম হচ্ছে তার লক্ষণ। হ্যাঁ, সে যে মানে এই জগতে এসছে, হ্যাঁ এসে তার প্রথম কাজ হচ্ছে যে সে একটা নতুন পরিবেশ দেখে প্রথমে কাঁদতে শুরু করবে। আর তো কোনো ভাষা নেই, সে তো না বাবা বলবে, না মা বলবে, না ডাক্তারকে ডাক্তারবাবু বলবে, কাউকে তো কিছু বলার নেই, অভিজ্ঞতা নেই তো তার, জগৎ বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। সে হসপিটালও চেনে না, ছুরি কাচিও চেনে না, কোনো কিছুই চেনে না। তো সে একটা জিনিসই জানে যে নিজেকে প্রকাশ করতে হবে, প্রকাশের একটাই তার উপায় আছে, এক হচ্ছে কান্না আর হাত পা ছোড়াছুড়ি করে, এছাড়া কী করবে, সে কিছু তো করার নেই। ততক্ষণ পর্যন্ত এই বুদ্ধি তার আসেনি। এবং তারপরে দ্বিতীয় ইচ্ছা কি, ওই যে একটু বললেন যে খাওয়া, হ্যাঁ তখন মানে তারপরে যে দ্বিতীয় ইচ্ছা সে হচ্ছে খেতে চায়। তার মানে শরীর হিসেবে যে জন্মেছে, সেই হাত পা নড়াচড়া করা, কান্নাকাটি করা, আর কি হচ্ছে খাওয়া, এই তিনটে জিনিস একেবারে নিয়েই সে এসছে। জন্মাবা মাত্র এই অভিব্যক্তি সে দেখাতে শুরু করে। যে বাচ্চা কান্না করে সেই বাচ্চা সুস্থ, যে বাচ্চা জন্মের পরেই কাঁদবে ঠিক আছে, বাচ্চা ওকে, ডাক্তার বলবে ঠিক আছে। আর যে কান্না করবে না, চুপচুপ করবে, চুপচাপ করে থাকবে, তার অসুবিধে আছে। হ্যাঁ, তো বাচ্চা জন্মাবার পরেই আমরা জানি সবসময় আমাদের যে থাকে যে কান্না করতে হবে তাকে। তো এই ছিল মানে আমাদের শরীরে অস্তিত্ব। আর সেখান থেকে তার মানে এখানে পুরো বিষয়টা হচ্ছে ভোগের বিষয়। জন্মাবা মাত্র, শরীর পাওয়া মাত্রই আমাদের মধ্যে যেই বিষয়টা আসে সেটা হচ্ছে ভোগ ইচ্ছা, চাইলেও আসে না চাইলেও আসে। তো এটা নিয়েই আমরা জন্মেছি, ভোগ বাসনা নিয়েই আমরা জন্মেছি, আমরা চাই ভোগ করতে। তো সেখান থেকে ত্যাগ হচ্ছে উল্টো যাত্রা। এটাকেই বলে নর থেকে নারায়ণের দিকে যাত্রা। নর মানে হচ্ছে ভোগে আছে, আর সে যত নারায়ণের স্বভাবপ্রাপ্ত হতে যাবে তত সে এই ভোগের উল্টো পথে যাবে। আর যে খানিকটা নারায়ণত্ব পেয়েছে সে আর ভোগের দিকে খুব একটা যেতে চাইবে না। যে উচ্চতা পেয়েছে সে কি নিচে যেতে চায়? কখনো চায় না। আমরা অনেক সময় কী করি, এই যে ভাড়া নিতে যাই, বলে দালান আছে কয়তলা? 5 তলা। বলে নিচতলায় থাকবো না। কেন? নিচতলায় গ্যাঞ্জাম বেশি হয়, চুরিদারি বেশি হবে, পোকামাকড় বেশি হবে, হ্যাঁ তারপরে কি বলে এটাকে, গরম বেশি হবে। 2 তলা 3 তলা প্রিফারেন্স, হ্যাঁ উপর দিকে থাকতে পছন্দ করে। তো যেই উপর দিকে উঠেছে, জীবনের কোনো একটা উচ্চতায় গেছে, সে আর নিচুতার দিকে যেতে পারবে না। নিচুতার পক্ষে উচ্চতায় যাওয়া সহজ, কিন্তু উঁচুতার পক্ষে যে উঁচু হয়েছে তার পক্ষে নিচু হওয়া খুব কঠিন। তোমরাও জানবে, বাচ্চারা যে ক্লাসে ফার্স্ট হয় সে যদি কোনো কারণে সেকেন্ড হয়ে যায়, চোখ দিয়ে জল পড়তে থাকবে। তার কষ্টটা বেশি হয়। উচ্চতায় উঠে গেছে তো সে এখন নিচে নামতে তার কষ্ট হবে। আর যে মানে করো 10th হয়েছে, সে এবার 5th হয়েছে, ফার্স্টও হয়নি, তাতেও সে খুশি। তার মানে একজন 5th হয়ে খুশি, একজন সেকেন্ড হয়ে খুশি নয়। কারণ কি, সে ছিল ফার্স্ট। তার সেকেন্ড হওয়া মানে হচ্ছে অবনমন হওয়া, নিচু হয়ে গেছে সে। আর 10 থেকে 5-এ গেছে মানে সে উঁচু হয়ে গেছে। তো উচ্চতা যাওয়া সহজ, আনন্দের, খুশি। আর উচ্চতা থেকে নিচে নামাটা খুবই কষ্টের, বেদনা। তো যে জীবনের উচ্চতাকে পেয়েছে সে কখনো নিচুতার দিকে আর যেতে চাইবে না। যার জীবনে একবার পূর্ণ সাধুতা এসেছে সে অসাধু হতে পারবে না, সে চাইলেও মন্দ কাজ করতে পারবে না। এটা খুব মানে ভুল কথা যে সব মানে সাধু লোক, এই যে আমরা বলি না একজনের কথা সবসময়, বলে সে সব সাধু ভণ্ড, এরম বলে আর কি। হ্যাঁ, মানে সবাইকে এক কাতার ফেলে দিয়েছে। তার মানে কি, সে সাধুতাকে কখনো দেখিয়েও নি, তেমন সাধুতার সংস্পর্শেও হয়তো আসেনি, যে কারণে বলতে সব সাধু ভণ্ড। যেমন আমাদের অনেক সময় একটা কথা হয়, বলে মানুষের উপকার করে লাভ নেই, তার থেকে কুকুর বেড়ালকে খাওয়ানো ভালো। এই কথাটা আছে তো, কথাটা অনেক সময় প্রচলিত হয় তো। হ্যাঁ,
তাহলে মানুষের কারণ কি, মানুষ কি হয় স্বভাবত বেইমান, ফলে মানুষ এই অভিজ্ঞতা পেয়ে বলছে যে মানুষকে দরকার নেই, এতে পশু পাখি গরু ছাগল কুকুর বেড়াল এদেরকে খাওয়াবো, এরা বেইমানি করবে না। কিন্তু মানুষের যে উচ্চতর সম্ভাবনা আছে, এই কথা ঠিক যে অ্যাভারেজ গড়পড়তা যেসব মানুষের জন্য আমরা করি, তারা যদি দেহবোধে থাকে তারা তো বেইমান হবে। দেহ মাত্রেই যেখানে সুবিধা পাবে সেদিকে চলে যাবে। সব দেহেরই একই ধর্ম। আজকে আপনার সঙ্গে আছে, ওই যে থাকে না বন্ধুর সঙ্গে, এই বন্ধু খুব খরচ করে, সেই বন্ধুর সঙ্গে অনেক বন্ধু জুটে গেছে, যেদিন থেকে খরচ করা বন্ধ হয়ে যাবে সব আস্তে আস্তে কেটে পড়বে। তো তার মানে কী হচ্ছে, সবাই এই যে দেহবোধে আছে সে সুবিধার পক্ষে থাকবে, যখন সুবিধা নেই সে আস্তে আস্তে কেটে যাবে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে মাথায় রেখেই ওই কথাগুলো, এই যে অর্জুন যে কথাটা বলছেন, এখন এসে বুঝতে পারছেন যে আসলে এই যে সন্ন্যাস বলে বা সাধারণ ত্যাগ বলে যে জিনিসটা বলা হয়েছে, দুটো বিষয় কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। কারণ এখানে গভীর তত্ত্ব আছে। কি তত্ত্ব? এই কারণে কথাটা বলছে ত্যাগের তত্ত্ব, শুধু ত্যাগের কথা বলেনি, ত্যাগ তত্ত্ব। সাধারণভাবে ত্যাগ তত্ত্ব মানে কি? ত্যাগ তত্ত্ব মানে হচ্ছে অনাগ্রহ। হ্যাঁ, তোমার যেমন কারো খুব চকোলেট পছন্দ, আমাদের আছে তো চকলেট পছন্দ, তোমার আইসক্রিম, চকলেট বেশি, আইসক্রিম, হ্যাঁ কি বলছে? একটু। আচ্ছা, তাহলে বেশি পছন্দ কি? চিপস? হ্যাঁ, চিপস বেশি পছন্দ। হ্যাঁ, তো এই যে পছন্দ, এই পছন্দটাকে যদি কখনো বলা হলো যে চিপস খেতে আমার খুব পছন্দ, কিন্তু আমাকে একটা চিপস দেওয়া হলো, সেদিন খেতে আমার মন চাইছে না। হতে তো হয় পারে না অনেক সময়। যেমন কারো কারো ইলিশ মাছ পছন্দ হতে পারে, ওই যে আপনি সেদিন বললেন যে একবার খেলাম, পরের সপ্তাহে যদি আবার ইলিশ মাছ দেওয়া হয়, ওরে বাবা আর পছন্দ হচ্ছে না, ও মুখ ফিরে এসছে, এখন আর দরকার নেই, এরকম। হ্যাঁ, তো তার মানে কী হচ্ছে, পছন্দ তার সেটা, কিন্তু কখনো কখনো সেই পছন্দের ব্যাপারে অনাগ্রহ থাকে, আর ইচ্ছে করছে না। চকলেট খেতে পছন্দ, চকলেট সাথে বলছে না ভালো লাগছে না, খাবো না। আইসক্রিম দরকার নেই, পছন্দ নেই, ঠিক আছে। তো এই অনাগ্রহটাই ত্যাগ, প্রথম বেসিক পর্যায়ে, যে আমি একটা বিষয়ে আগ্রহ রাখি, কিন্তু কখনো কখনো সেই বিষয়ে আবার অনাগ্রহও রাখি। তার মানে কী হচ্ছে, ভোগের পরিবর্তে ত্যাগ ঘটল, অনিচ্ছা, একই ব্যাপার কথাটা। হ্যাঁ, যে সবসময় ইচ্ছা করে ওটাই করার জন্য। হ্যাঁ, কিন্তু আবার কখনো কখনো কী হয়, যেমন ওই যে কী হয়, যেমন কারো হয়তো খুব বিরিয়ানি পছন্দ, পছন্দ তো বিরিয়ানি, তো পছন্দ, অনেক দিন থেকে ইচ্ছা করছে বিরিয়ানি খাবো, কিন্তু সেদিনকে হাঁটতে হাঁটতে একটা বিরিয়ানির দোকানের সামনে গিয়েও খাওয়া হলো না। কেন? কারণ দুদিন আগেই খবরে পেয়েছি বিরিয়ানিতে একটা তেলাপোকা পাওয়া গেছে। সেই কথা শুনে আর মানে আগ্রহ হলো না। আর বিরিয়ানিতে যে রঙটা দেয়, হ্যাঁ, সেটা তো কেমিক্যাল, আমি তো জানি, জেনে শুনে কিন্তু আর আগ্রহটা এলো না। তার মানে আমার পছন্দ, আমার ইচ্ছা হচ্ছে, কিন্তু সুযোগও হয়েছে, হয়েও যেন কোথাও গিয়ে মনে হলো না থাক, অন্য একদিন খাবো ওখানে, এই বলে আবার কি হচ্ছে, আমরা সরে এলাম। অনিচ্ছা, তার মানে ইচ্ছা আছে, কিন্তু তারপরও মাঝে মাঝে সেই ইচ্ছার সুযোগ থাকা সত্ত্বেও অনিচ্ছা তৈরি হয়ে যায়। এটা হচ্ছে কি ত্যাগ। সেই মুহূর্তে ওটাই ত্যাগ, যে আমার একটা ইচ্ছা ছিল, সেটা আমি করলাম না, ত্যাগ হয়ে গেল। বিরাগ, বিরাগ মানে হচ্ছে ওই যে অনুরাগ আর বিরাগ। যেমন আমার ওই যে সিরিয়াল খুব ভালো লাগে, টিভি সিরিয়াল হয় না, এক একজনের একটা পছন্দ। আমাদের ঘরে একটা সিরিয়াল চলে, কী নাম যেন সিরিয়ালে, বল একটা, মনে পড়ছে না? আচ্ছা, কি নাম? অনুরাগের ছোঁয়া নাকি? হ্যাঁ, ওটাই। আচ্ছা, তো মনে আসলো কেন, বিরাগ থেকে অনুরাগের ছোঁয়া এসে গেছে। তো অনুরাগ মানে কি, ওই খুব মানে টাইম হলে, আমাদের একসময় খুব মনে আছে ছোটোবেলায়, আমাদের ওই যে মিস্টার বিন, তোমরা দেখেছো কেউ মিস্টার বিন সপ্তাহে একদিন হতো টিভিতে। হ্যাঁ, খুব হাসির এবং খুব মজার। তো আমরা এইরকম সন্ধ্যের দিকে দেখা, 6:30 7টা এইসব টাইমগুলোতে দেখাতো না, এখন এসব দেখায় না। হ্যাঁ, তো সেই মিস্টার বিন আমরা যেখানেই থাকতাম, টিউশন পড়তে যেতাম, করতে, মানে দৌড়ে বাড়ি চলে আসতাম সেই টাইমটায়, যে মিস্টার বিন দেখতে হবে। হ্যাঁ, আধা ঘন্টা 15 মিনিট এরকম কিছু অল্প শর্ট টাইম একটুখানি দেখাতো, ঠিক আছে। রোয়ান অ্যাটকিনসন সম্ভবত সে ভদ্রলোকের নাম, আমি এখন পুরো শিওর নই,
তো সে বছর খুব বিভিন্ন অঙ্গি ভঙ্গি বিভিন্ন তার অভিব্যক্তি ছিল, মানুষকে সেই ব্যক্তি দিয়ে হ্যাঁ মুভমেন্টগুলি এরকম ছিল, আর ঘটনাটা এরকমভাবে ক্রিয়েট হতো যে তাতেই সবাই আমরা হাসতে লাগতাম। হ্যাঁ চার্লি চ্যাপলিনটা এদের টেস্টে এখনো যাবে না। হ্যাঁ না হ্যাঁ 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 নির্বাক, হ্যাঁ কথা হতো না, হ্যাঁ শুধু ভিডিও, তাও সেই হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ভিডিও, তার ভিতর দেখে হ্যাঁ হ্যাঁ। তো এই যে বিষয়, হ্যাঁ কখনো কখনো আবার না বাসায় ঘরে ডাকছে, সিরিয়াল শুরু হয়ে গেছে, না আমার আজকে ইচ্ছে করছে না, তোমরা দেখো, হয়ে গেছে তো এরকম। তার মানে কি হচ্ছে, বিরাগ হচ্ছে। কিন্তু আরেকটা হচ্ছে সচেতন দান, এটাই অনেক সময় ত্যাগ বোঝে, যেটা আমাদের ইংরেজি স্যাক্রিফাইস বলে। হ্যাঁ ইংরেজিতে স্যাক্রিফাইস মানে কি, কি স্যাক্রিফাইস মানে কি বলো? ছেড়ে দেওয়া, মানে নিজের অধিকারে আছে, নিজের ভোগাধিকারে আছে, কিন্তু আমি সেটা করছি না। আমার একটা প্রিয় পেন আছে, আমার ছোট বোনটা খুব চাইছে, কিন্তু আমি এতদিন দেইনি, আজকে মনে হলো ঠিক আছে যাক ওকে দিয়ে দিই, দিয়ে দেওয়া হলো, ত্যাগ হয়ে গেল, এখানে স্যাক্রিফাইস হয়ে গেল। ঠিক আছে, ও মাছের মুড়ুটা খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু বলছি না মুড়ু ওকেই দেওয়া হোক, বরাবর ওকেই দেওয়া হচ্ছে, ভালোবাসি আমিও, কিন্তু তারপরেও আমি বলছি না ও ভালোবাসে ওকেই দেওয়া হোক। স্যাক্রিফাইস, ত্যাগ, এগুলোকে বলে সাধারণ ত্যাগ, এর কোনো উঁচুতা নেই। উঁচুতা নেই মানে হচ্ছে এইখানে যে ত্যাগ করছে সেই যে ব্যক্তি, যে কর্তা, তার মধ্যে ওই বিষয়ের যে অনুরাগটা সেটা ত্যাগ হয়নি, সে কিছু সময়ের জন্য, হ্যাঁ মানে এইখানে ত্যাগটা, আমি আমার নাতনিকে দিলাম কি মেয়েকে দিলাম, আমি আশা করছি না যে ও আমাকে ওইখান থেকে একটু দেবে, ও যদি দেয় তাহলে কিন্তু আমার ত্যাগটা আসবে না, কিন্তু আমি যে ওকে দিয়ে দিলাম, আমি না খেয়ে একে দিয়ে দিলাম, এটাতে আমার ত্যাগটাই। কিন্তু আপনি যে ত্যাগের কথাটা বলছেন সেটা আরও উচ্চ, এটার প্রসঙ্গে আমরা পরে যাব, সেটা হচ্ছে যে সন্ন্যাসের ত্যাগ যেটা। আর এমনিতে সাধারণ ত্যাগটা কী হয়, মাছের মাথাটা দিয়ে তো দিলাম, কিন্তু আমার মনে কিন্তু ইচ্ছাটা তখনও রয়ে গেছে যে আমিও খেতে চাই, তাই কি না? হ্যাঁ বন্ধুকে একটা চকলেট নিজের জন্য রেখে আরেকটা চকলেট দিয়েছি, একটা তো আমার থাকা চাই, আরেকটা দিয়েছি বটে, কিন্তু একটা আমার থাকা চাই, তার মানে আমার ইচ্ছাটাও পূর্ণরূপে আছে। ওইখানে ত্যাগটা ইচ্ছার ত্যাগ হয়নি, বস্তুর ত্যাগ হয়েছে। ঠিক আছে, যে জিনিসটা আমরা দেব তার ত্যাগ হয়ে গেছে, এইটাই হচ্ছে সাধারণ ত্যাগ। হ্যাঁ আমি হয়তো আমার অধিকারের জিনিসটা ছেড়েছি বটে, আমার প্রিয় শাড়িটা দিয়ে দিয়েছি আমার ছোট যাকে, কিন্তু আমি মনে মনে চাই, আমার গিয়ে বাচ্চার বাবাকে বলছি যে আমার তো একটা সুন্দর শাড়ি দিয়ে দিয়েছে, এবার এর থেকেও সুন্দর একটা শাড়ি তোমার কিন্তু কিনে দিতে হবে। তার মানে আমার ইচ্ছার মৃত্যু হয়নি, ইচ্ছাটা বেঁচে আছে, ত্যাগ হয়েছে কিন্তু ইচ্ছাটা বেঁচে আছে। সাধারণ ত্যাগ হচ্ছে এই পর্যায়ে। কিন্তু সন্ন্যাসে যেটা হয়, এই যে আপনি যেটা বলছেন যে আমি তো দিয়েছি, পাওয়ার বাসনাও সঙ্গে সঙ্গে ত্যাগ করে দিয়েছি, যে আমি একটা সুন্দর শাড়ি দিয়ে তো দিয়েছি, সুন্দর শাড়ি আর একটা আর মন থেকে চায় না যে একটা সুন্দর শাড়ি গায়ে পরি, ইচ্ছাটাও সঙ্গে সঙ্গে ত্যাগ হয়ে গেছে। এটাকে বলে সন্ন্যাস, উচ্চতর হয়ে গেল। হ্যাঁ বাসনার ত্যাগ, শুধু বিষয়েরই ত্যাগ না, বিষয় মানে হচ্ছে বস্তু বা যে বিষয়ে কথা বলা হচ্ছে সেটার ত্যাগ না, সঙ্গে সঙ্গে কিন্তু যে মনের বাসনা সেই বিষয়ের প্রতি সেটারও কিন্তু ত্যাগ ঘটে গেল। ঠিক আছে, যেমন অনেক সময় আমরা কী করি বলো তো, স্কুলে হয় না, বাচ্চাদেরকে কানে ধরে দাঁড় করিয়ে দেয়, বলে কানে ধরে দাঁড় করিয়ে বলো, কানে ধরে বলো যে এই কাজ আমি আর দ্বিতীয়বার করব না। ঠিক আছে, তো বাচ্চা কি করে, কানে ধরে মুখে তো ঠিক বলে যে এই কাজ আর দ্বিতীয়বার করব না, মনে মনে বলে এটাই আমি করব এখন থেকে, আমাকে কানে ধরিয়েছে, ঠিক আছে এইবার থেকে দেখবো আমি সব সময় এই কাজই করবো। কী হয় বাচ্চারা, আর সামনে একজন বসে আছে, পিছন থেকে একটা পেন ধরে রাখে, ও পিছনে হেলবে আর পেনের খোঁচা খাবে, ওরা তো এরকম দুষ্টুমি। আমাদের সময় অনেকে হতো, ইচ্ছে করে একটা পেন দিয়ে রাখতো, আমি পিছনে লেগে গেল, এরকম একটা ভাব এসে গেছে। তার মানে কী হচ্ছে, এখন টিচার তো ওকে দাঁড় করে বলছে কখনো এরকম করবি না, ও বলছে আমাকে কানে ধরিয়েছিস তো ঠিক আছে, এবার ওকে বরাবর এই কাজই করবো ওর সঙ্গে। হ্যাঁ ওকে একদম ত্যক্ত বিরক্ত করে ফেলবো, যেই কাজে বাধা হয় বাচ্চারা সেই কাজে আরও বেশি করে। তার মানে কী হচ্ছে, এইখানে তার অন্তর্শুদ্ধি ঘটেনি,
সে মুখে বলেছে বটে, কানে ধরেছে বটে, কিন্তু তার ভিতর থেকে সেই শুদ্ধিটা আসেনি, যেখান থেকে সে সত্যি বুঝতে পারছে যে না, সত্যি আমার এই কাজটা করা উচিত না, ও ব্যথা পাচ্ছে বা ওর কষ্ট হচ্ছে, অন্যকে কষ্ট দিয়ে আমি কিন্তু আনন্দ লাভ করতে পারি না। এই যে ভিতর থেকে শুদ্ধিটা, এটা কিন্তু আসেনি। সন্ন্যাস হচ্ছে সেই শুদ্ধির উপায়, যেখান থেকে ভিতর থেকে পরিবর্তন এসে যায়, ত্যাগটা হয় ভিতর থেকে। এবং সেটার কারণটাও আমরা বলেছি যে এটা কি এমনি এমনি হয় না কিছু বুঝে শুনে হয়, কিছু বুঝে শুনে হয়। কী বিষয়? সেটাকে বলে বৈরাগ্য। হ্যাঁ, এই জগতের যে মিথ্যাত্ব, এটাকে যে বুঝে গেছে, ওই বিষয়ে তার বৈরাগ্য এসে গেছে। ওই যে একটু আগে উদাহরণ বললাম না যে বিরিয়ানিটা সেদিন খেতে ইচ্ছে করলো না, কারণটা কি? কারণ বিরিয়ানির ক্ষতিকর দিকটা আমি বুঝেছি, এগুলো আমার মনে পড়ে গেছে। তাই তো হলো কথাটা। হ্যাঁ, যে আমি চিপস খাই, চিপস কিন্তু খুব সুস্বাদু, আমারও পছন্দ, কিন্তু আমি খাই না। কারণ কি? ওটা প্যাকেট জাতীয় জিনিস, মেশিনে তৈরি হয়ে আসে, 6 মাসের মেয়াদ থাকে, কোনো খাবার এত দীর্ঘ সময় থাকে না মেয়াদ। হ্যাঁ, এবং বিভিন্ন স্পাইসি থাকে। একটা চিপসের মধ্যে যে পরিমাণ নুন থাকে, হ্যাঁ, মানে আমরা দেখে বুঝবো না কতটা নুন আছে, ওটা নুনের উপরেই মেশিন মানে এই স্পাইসটা দাঁড়িয়ে যায়। হ্যাঁ, এটা বলা হয় যে 5টা স্যালাইন পরিচালনা করলে একটা শরীরের মধ্যে যতটা নুন ঢুকবে। স্যালাইন চেনো তো? অসুখ হয়ে গেলে কি হয়? বাড়িতে অসুস্থ হতে দেখেছো কাউকে? শুয়ে থাকে, স্যালাইন দিয়ে দেয়, উপর থেকে জল টপ টপ করে পড়তে থাকে। সে স্যালাইন মানে তো সোডিয়াম ক্লোরাইড, স্যালাইন মানে কি? নুন জল। স্যালাইন কিন্তু কোনো ওষুধ নয়, স্যালাইন হচ্ছে নুন জল, শরীরের মধ্যে দেয়া হচ্ছে। হ্যাঁ, তো এই যে স্যালাইন, 5টা স্যালাইন একটা শরীরে ঢুকলে যে পরিমাণ নুন যায়, একটা চিপসে 10 টাকা 15 টাকার একটা চিপসে সেই পরিমাণ নুন আছে। কত পরিমাণ নুন আমাদের শরীরের ভিতর যাচ্ছে। নুন আমাদের জন্য উপকারী, কিন্তু অতিরিক্ত, না নুন, না চিনি, না তেতো, কোনো কিছু অতিরিক্ত যদি হয় ইজ নট গুড ফর হেলথ। সাধারণভাবে যেটুকু দরকার সেটুকুনো হলে ঠিক আছে, অতিরিক্ত হওয়া ঠিক নেই, ক্ষতিকর। তো যে এই ক্ষতিকর দিকগুলো বুঝে গেল, তার ভিতর থেকে কি হয়? অনীহা, অনিচ্ছা, অনাগ্রহ চলে আসবে যে না, আমি জানি হয়তো আমি একটা খেলাম, চিপসে খাচ্ছে বন্ধুরা মিলে, আর চলো ভাই আমাকেও একটা দাও, আমি একটা খেলাম, আরেকটা নাও, না না আর নেবো না, একটা খেয়েছি, টেস্ট বুঝে নিয়েছি, ওকে ঠিক আছে। কেসি দাসের রসগোল্লা একবার খেলেই হয়, কিন্তু যদি বারবার খেতে যাই, তো কী হলো? তখন এডিকশন হয়ে গেল, যে আমার ওই জিনিসটা বারবারই ইচ্ছে। হ্যাঁ, আমার খুব পছন্দ বিরিয়ানি, হয়তো বাড়িতে রান্না করা হয়েছে, একদিন খুব তৃপ্তি দিয়ে খেয়েছি। তো একদিন তৃপ্তি নিয়ে খেয়ে এই প্ল্যান করা যাবে না সঙ্গে সঙ্গে যে আগামী সপ্তাহে রবিবারে আবার করতে হবে। বাঙালির তো এই জিনিস ছিল, রবিবার করেই মটন চলতো। রবিবার হলেই মটন, বিয়ে শাদিতে মটন, বন্ধুবান্ধবের আড্ডায় মটন, স্পেশাল চাটে মটন, মানে সুযোগ পেলেই মটন। তো এই যে গল্প, মানে মটনের প্রতি এই যে দুর্বলতা, সেটাই হচ্ছে আসক্তি। কোনো এক সপ্তাহ খেলাম না মটন, এর মানে সাধারণ ত্যাগ হলো, সন্ন্যাস হলো না। সন্ন্যাস হচ্ছে মটন খাওয়া পুরোপুরি ত্যাগ, জোর করে নিজের উপর চাপিয়ে দিয়ে না। কিভাবে সেটা হবে? ভিতর থেকেই সে বুঝে যাবে যে একটা প্রাণীকে এরমভাবে হত্যা করে খাওয়া, অথবা এই দিক বাদই দিলাম, হত্যার দিক বাদও দিলাম, মটনের যে শারীরিক ক্ষতি আছে, মটন খেলে পরে শরীরের যেসব ক্ষতিকর দিকগুলো আছে, সেইগুলোকে জেনে বুঝে, একটা হরমোনাল ইমব্যালেন্স। এই ক্ষতিটা শুধু এই না যে আমার গ্যাস ফর্ম করছে, কি খাবার হজম হতে কষ্ট হচ্ছে, সেটা না। যত রকম উচ্চতর প্রাণী ভক্ষণ হয়, তত শরীরে হরমোনাল ইমব্যালেন্স হয়। আমাদের যত রকম অসুখ বিসুখ হয়, সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স জড়িত অসুখ বিসুখ। হ্যাঁ, এই যে আপনার সুগার, এটা কিন্তু কোনো অসুখ নয়, এটা হচ্ছে এক অগ্নাশয় থেকে এক প্রকারের নিশ্চিত রসের কম বেশি নিঃসরণ, মানে হরমোনাল ইমব্যালেন্স। সব মানুষের স্বাভাবিক, সুস্থ স্বাভাবিক মানুষেরও স্বাভাবিক থাকে, কোনো এক পর্যায়ে এই বিষয়টা বিগড়ে যায়, তখন ইনসুলিন বলে যে মানে রসটা নির্গত হয়, সেটা অধিক পরিমাণে নির্গত হয়, সেটাকেই কন্ট্রোল করে ওষুধপত্র খাই আমরা। সুগার, দিস ইজ সুগার। এরকম হরমোনাল ইমব্যালেন্স অনেক রকম হয়, আমাদের নার্ভের সমস্যাও বিভিন্ন রকম হরমোনাল ইমব্যালেন্স থেকে হতে পারে। মূলত যত রকম মানে এই যে শরীরের ভিতরে বিভিন্ন রকম হরমোনের নিঃসরণের কারণে শরীরটা ঠিকঠাক চলছে, এই ব্যালেন্সটা যদি বিগড়ে যায়, তবে গিয়ে প্রবলেম হয়। তো মটন খাওয়ার ক্ষেত্রে কেউ যদি এইসব বিষয়গুলো ভাববে, তার ভিতর থেকে মনে হবে যে না, দরকার নেই বাবা, ক্ষতিকর জিনিস, এককালে খেয়েছি, স্বাদ বুঝে গেছি, একদিন খেয়েছি কেসি দাসের রসগোল্লা, আমার তো অভিজ্ঞতা হয়ে গেছে, আর চাই না। কেন চাই না? দাম অনেক বেশি। আমাদের এখানে রসগোল্লার দাম কত? 10 টাকা 15 টাকা, বড়ো সাইজ হলে 20 টাকা, ওর তো যে কোনো সাধারণ সাইজে 35 টাকা,
40 টাকা। হ্যাঁ, তো ঠিক আছে, আমার পকেটের যেরকম একদিন তো খেয়ে নিয়েছি, হ্যাঁ, তো টেস্টও বোঝা হয়ে গেছে। কেউ এসে বলবে কেসি দাসের, হ্যাঁ, যেমন আমাকে অনেকে কলকাতার অনেক খাবারের কথা বলে, আপনারা জানেন খুব বিখ্যাত বিখ্যাত খাবার আছে, হ্যাঁ, বিভিন্ন জায়গার নাম হিসাবে হয়। শ্যামবাজারের, হ্যাঁ, কী বলে এটাকে, অনেক কাল আগে একবার খেয়েছিলাম, এই মটন হয় এক ধরনের, কী যেন নামটা আমি ভুলে গেছি, খুব বিখ্যাত একদম, শ্যামবাজার মোড়ের মধ্যে আছে, মটন পরোটা কি একটা দেয় যেন। হ্যাঁ, তো ওই একদিনই খাওয়া যে ঠিক আছে। হ্যাঁ, শ্যামবাজারে ঠিক আমাদের দিক থেকে গেলে বাদিকেই পড়ে, কোনার মুখের মধ্যে অনেক পুরনো দোকান, গোলবাড়ির, হ্যাঁ, গোলবাড়ির কষা মাংস। হ্যাঁ, তো খুব এরকম অনেক বিখ্যাত বিখ্যাত আছে। তো এখন ত্যাগ ঘটে গেছে বলে, এসব জেনে শুনে ত্যাগ ঘটে গেছে বলে এখন যেসব বিখ্যাত জিনিসের কথা বলে, আগে এগুলো শুনলে মনে হতো একদিন তো খাওয়া উচিত বা যেতে হবে বা খেতে হবে, এখন মনে হয় আর দরকারই নেই, যা জিনিস খাই না, অনীহা ভিতর থেকে। কারণ ওই বিষয় সম্পর্কে কেন এসছে তার কারণটা কিন্তু এই নয় যে আমি জোর করে করেছি। হ্যাঁ, সাধুত্ব জোর করে হয় না। কেউ যদি জোর করে মানে সাধু হতে যায়, খুব মুশকিল হবে কিন্তু তাতে, হ্যাঁ, হতে পারবে না। কারণ কি, তার ভিতরে তখন আরও আনতে পারবে না। এবং এটা কি হয় অনেক সময়, যে ভণ্ড হুজুর যেমন হয়, হ্যাঁ, তো অনেকটা এই টাইপের হয়। হ্যাঁ, আমাদের সাধুদের মধ্যে কেউ কেউ থাকতে পারে যে বিভিন্ন রকম ভণ্ড সাধুদের কথা বলে, কিন্তু যে সত্যি সাধু হয়েছে তার অবদমন হয় না, কোনো দিন হবে না। যে সত্যি সাধুতা লাভ করেছে, কিছু হলেও লাভ করেছে, তার পতন কোনো দিন হবে না জীবনে। আর যে ওই যে জোর করে শুধু নিয়ম কারণে থেকে থেকে সাধু হয়েছে, তার মধ্যে কিন্তু বিভিন্ন সময় কোনো না কোনোভাবে সেই ভণ্ডামিগুলো, মানে তার যে অসাধুতা আছে, সেগুলো প্রকাশ পেয়ে যাবে অন্য লোকের কাছে, এবং হয়ও তাই। তো এখন কার আসবে না ভিতর থেকে, যার বৈরাগ্য জেনে শুনে হয়েছে, সে বুঝে নিয়েছে, দেখে নিয়েছে এই মিথ্যাত্বকে, এই যে আমাদের আকর্ষণটা, এই আকর্ষণটাকে সে বুঝে গেছে যে আকর্ষণটা কেন, বা আকর্ষণের ক্ষতিকর দিকটা কি, বুঝে গিয়ে সে সেখান থেকে মুক্তি লাভ করেছে, তারই প্রকৃত সন্ন্যাস ঘটেছে। তাহলে এই যে অর্জুন যে দুটো কথা বললেন, একটা হচ্ছে সন্ন্যাস, একটা হচ্ছে ত্যাগ। ত্যাগ মানে কি একদম পরিষ্কার একটু বলো সবাই মিলে, আমরা একটু চেষ্টা করি এই বিষয়টা মাথায় রাখার জন্য। ত্যাগ মানে হচ্ছে কি, বস্তু বা বিষয়ের ত্যাগ, কিন্তু ভাবনার ত্যাগ নয়, আকাঙ্ক্ষার ত্যাগ নয়, এটা হচ্ছে সাধারণ অর্থের ত্যাগ। আর সন্ন্যাস হচ্ছে প্রকৃত মিথ্যাত্বকে জেনে, প্রকৃত সত্যকে জেনে অন্তর থেকে সেই বিষয় বা সেই ভাবনার ত্যাগ। এটা হচ্ছে মানে সন্ন্যাস। এইভাবে আমার কথাটা বলছে। এখানে আমাদের একটা ব্যাখ্যাতে একটা জায়গাতে সুন্দর কথা বলেছেন, যিনি আকাঙ্ক্ষা ত্যাগ করেন তিনিই নিত্য সন্ন্যাসী। আকাঙ্ক্ষা ত্যাগ হলেই সন্ন্যাস। আকাঙ্ক্ষা যদি রয়ে যায় তাহলে সন্ন্যাস কিন্তু হবে না। এখন আমরা তো বিভিন্ন সময় বলছি, তো যে সংসারী তার পক্ষে কী করে আকাঙ্ক্ষা ত্যাগ সম্ভব? তাকে তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কাজে যেতে হয়, সেখান থেকে আয় রোজগার করতে হয়, সেই দিয়ে তার সংসার চলে। তো সে আয়ের আকাঙ্ক্ষা কী করে ত্যাগ করবে? ওই যে বললাম উচ্চতা, এর আগে বলেছিলাম যে আয় হবে ঠিকই, কিন্তু সে আয়টা তার ব্যক্তিগত কাজে লাগবে না। সংসারকে সে যখন মন্দির বানিয়ে দেবে, সংসারকে যখন সে সেবা জ্ঞান করবে। আমরা রান্না করি বটে, কী কারণে রান্না করি? ভাবছি যে আমার আপনজনকে খাওয়াচ্ছে, হিসাবটা হবে যে আপনজন না, আমি কিছু লোককে খাওয়াচ্ছি। তারা ওই আপনজনের ভাবনা যখন ভাববো, তখন মানে সংসারত্ব বা সন্ন্যাসত্ব নষ্ট হয়ে যাবে। যে বলে না কথা, সংসারে তোকে সন্ন্যাস হওয়া যায়, এটা আরও কঠিন। কঠিন কেন? কারণটা হচ্ছে সে আপন ভাবনায় পীড়িত হয়ে যায়, মমত্ব বোধ। হ্যাঁ, এই যে খাওয়াচ্ছি আপন, এই যে খানিকক্ষণ আগে চলছিল আমাদের বাড়িতে বিস্কিটগুলো খাওয়া মানে মোটামুটি বারণ এক প্রকারের। কি বিস্কুট? ক্রিম বিস্কুট। বাচ্চাদের খুব পছন্দ, আমারও পছন্দ। যে কারণে খেতে তো ভালো লাগে, কিন্তু ক্রিম বিস্কুট অন্যান্য বিস্কুটের থেকেও বেশি ক্ষতিকর। তো সেই ক্রিম বিস্কিটকে আমাদের বাড়িতে খাওয়া মানা আছে, কিন্তু তার একজন যোগানদাতা আছে। কোথা থেকে এলো? মমত্ব বোধ থেকে, যে বাচ্চারা খেতে চায়, চল খেয়ে খুশি হ। হ্যাঁ, তো তেমনই। তো এই মমত্ব বোধ ছড়ে গেল, তখন কি হচ্ছে? খাওয়াবে কিসের উপর ভিত্তি করে? কিসের উপর না, আমি দেখবো কি স্বাস্থ্যটা কোথায় ভালো থাকে, শরীরটা কি করে ভালো থাকে, এমন খাবারের যোগান তাকে দেবো। মমত্ব নেই তো এখানে, সে কি খেয়ে খুশি হয়ে চিন্তা করছে না, এখানে চিন্তা করছে তার শরীরের সুস্থতা, তার সজ্ঞানতা, হ্যাঁ, তার বৈরাগ্য যাতে প্রতিষ্ঠিত থাকে তার জীবনে। হ্যাঁ, বৈরাগ্য মানে হচ্ছে কি, জগতে যত বেশি আকর্ষণ থাকবে তত বেশি ভুগবেও বটে।
এখন আমরা কি চাইবো? আমাদের সংসারে আমাদের যারা উত্তরসূরি থাকবে তারা যাতে সুখী হয় সেই জিনিসটা তো চাইবো। তাদের সুখী হওয়ার একটাই উপায়, তাদেরকে বিরাগ ভাজন করা। সংসারের যত আকর্ষণ আছে সেসব জায়গা থেকে শুরু থেকেই, জীবনের শুরু থেকেই এইসব জায়গা থেকে আস্তে আস্তে সরিয়ে দেওয়া। সরিয়ে দেওয়া মানে কি একদম বার করে দেওয়া? বার করে দেওয়া না, সেসবেই সে থাকবে। ওই যে জলপদ্মের মতো জলেই থাকবে, কিন্তু জলের ছোঁয়ায় যেন সে ভিজে না যায়। নৌকাও তো জলেই থাকে, কখন সে ডুবে যায়? হ্যাঁ, যখন ওই ফুটু ফাটা হয়ে যায়। ওই ফুটু ফাটাই তো আসক্তি। আসক্তির জায়গাগুলো বন্ধ করে দাও, ফুটু ফাটা হবে না, সে ঠিকঠাক বেঁচে থাকবে। এই ভবনদী সাগরে সে ঠিকঠাক বেশি সুন্দরভাবে পার করে যাবে। তো প্রকৃত হিতকাঙ্ক্ষী যদি হয়, এই আপন জ্ঞানে মমত্ব বোধ যদি কেউ ত্যাগ করে দেয়, তবে তার দ্বারা প্রকৃত হিত এসে যায়। হ্যাঁ, যথার্থ কল্যাণ তার দ্বারা সম্ভব তখন হয়। তো এইটাই হচ্ছে সন্ন্যাস ও ত্যাগের মধ্যে পার্থক্য। এক কথায় কেউ একটু বলবে যে কেউ ত্যাগ কি আর সন্ন্যাস কি? এক কথায় একটা একটা করে বলো। কোনটা? ত্যাগ। হ্যাঁ, হুম, হুম, ঠিক ঠিক আছে, যেটুকু আমরা বুঝলাম তাই ঠিক আছে। এটুকু বুঝেও বিশাল বোঝা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই আমরা 1 নম্বর শ্লোকটা শেষ করলাম। এবার আমরা 2 নম্বর শ্লোকে যাচ্ছি। 2 নম্বর শ্লোকে বলছেন, শ্রী ভগবান এবার বলছেন, শ্রী ভগবান বলছেন, কাম্য কর্মের ত্যাগকে পণ্ডিতগণ সন্ন্যাস বলিয়া জানেন, এবং সমস্ত কর্মের ফল ত্যাগকে সূক্ষ্মদর্শীগণ ত্যাগ বলিয়া জানেন। সূক্ষ্মদর্শী মানে কি? যে জীবনকে খুব মানে সূক্ষ্মভাবে দেখে, তাকে বলা হয় সূক্ষ্মদর্শী। এমন ত্যাগকে, এমন সূক্ষ্মদর্শী যারা আছে তারা ফল ত্যাগকে ত্যাগ বলিয়া জানেন। মানে এই ফলটা আমি ত্যাগ করে দিলাম, এই কাজের ফলে কি পাবো? না না, ওই ফলের কথা বলছি না। হ্যাঁ, কর্মফলই বলছি। এই যে কর্মের ফল ত্যাগকেই সূক্ষ্মদর্শীগণ ত্যাগ বলিয়া জানেন। এখন মানে সাধারণ সন্ন্যাস বলতে আগে কি বলতো? যে কাম্য কর্ম, আমার যা করণীয় কর্ম আছে সেগুলোকে আমি সব ত্যাগ করে দিলাম, আর জগতে কিছু করার নেই। এরকম আমি বলেছিলাম যে বেদের অনুসারী অনেকে প্রথম দিকে এই ধরনের ভাবনাতে পীড়িত ছিল। তারা ভাবতো যে সন্ন্যাস মানে আমার আর কিছু করার নেই, আমি বসে গেলাম, এরকম। হ্যাঁ, পারে তো কেউ খাইয়ে দিলে ভালো হয়, এরকম অবস্থা। কিন্তু শ্রীকৃষ্ণ ভগবান তার একটা বিরোধ করছেন। তো তখন সূক্ষ্মদর্শীরাই এসে বিরোধ করছেন, বলে না, এখানে কর্মটা চলবে কিন্তু কর্মের ফলটা ত্যাগ হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে সূক্ষ্মদর্শীগণ বলে থাকেন। কিন্তু কর্মফল ত্যাগ মানে কি? ওইটাও আমরা আগে বলেছি। ফল তো কর্মের সঙ্গেই থাকে, এই কথাটা এই পরবর্তী অংশে আছে। 3 নম্বর শ্লোকটা বলি, তাহলে কথাটা কমপ্লিট হয়। 3 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে কর্ম মাত্রই তো দোষযুক্ত, কর্ম হলেই তো সেখানে দোষ হয়। হ্যাঁ, যখনই কোনো কাজ হচ্ছে তার একটা ফল, তার একটা দোষ হয়েই যাবে। হ্যাঁ, আমরা বেশিক্ষণ আর করবো না, অল্প একটুখানি করছি। আর হ্যাঁ, যে যার কিছু কাজ হবে, যেমন অনেক সময় বলে না যে যে কাজ করে তারই সমালোচনা হয়, আর যে কাজ করে না সে তো গা বাতিয়ে চলছে। কাজ নিয়েও তার সমালোচনা এসে, লোকের চোখে সে খুব ভালো লোক, কিন্তু যে কাজ করছে তার সমালোচনা অনেক হচ্ছে। যেমনটা হয় নেতাদের হয়, কর্মীর হয় না, নেতাদের খুব সমালোচনা হয়। কারণ কেন হয়? কারণ নেতা বিভিন্ন রকম মানে কাজ করছে, জগতের জন্য কাজ করছে, কাজ করতে গিয়ে তার সমালোচনা হয়ে যাচ্ছে। তো কর্ম মাত্রই দোষযুক্ত হয়ে যায়। হ্যাঁ, কিন্তু সকল কর্মই কি দোষযুক্ত? এখন সেক্ষেত্রে আবার বলছে, কয়েকটা উদাহরণ দিয়েছে, উদাহরণটা পরে বলছি, আমি আগে এটুকু বলছি। ধরা যাক আমাদের সামনে কেউ মানে আত্মহত্যা করছে, বিষ খেয়ে আত্মহত্যা করবে, আমার চোখের সামনে করছে। তা আমি তো সন্ন্যাসী, আমি বলবো যা খুশি করুক গিয়ে, আমার তো দেখার বিষয় নয়, আমি তো কর্ম ত্যাগ করে দিয়েছি। তা আমি কী করবো? আমার চোখের সামনে মরে যাবো, আমি হতে দেবো? দেওয়া কি উচিত? কেউ একজন ট্রেনের সামনে দাঁড়িয়ে আছে, ট্রেন আসবে, রেল লাইনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো লোকেরা কি করে? সে চেনে না, জানে না, শত্রু মিত্র যেমনই হোক না কেন, আগে তাকে টেনে সরিয়ে দেয়। এরকম ঘটনা দেখেছি তো, রেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এরকম বসে আছে, অজ্ঞানতার সাথে অনেক রকমভাবে হতে পারে। তো সাধারণ লোকজন যারা জানে, মানে দেখছে এই বিষয়টা, সে কিন্তু তৎক্ষণাৎ তাকে টেনে সেখান থেকে বার করে দেয়। কেন? কারণ সে ওই মুহূর্তে, ওই ঘটনার ক্ষেত্রে কর্মত্যাগ করতে রাজি হয় না, পারবে না। কারণ এটা আমাদের কর্তব্য দাঁড়ায় যে অজ্ঞান আছে, তুমি মরো বাঁচো যা কিছু করো, সে পরে আমার চোখের সামনে, আমার উপস্থিতি তোমার আমি এটা হতে দেবো না। তো যে সন্ন্যাস হয়েছে সে যদি বলে আমার কি,
জগতের কোনো কিছুতেই আমার আকর্ষণ নেই, বিকর্ষণ নেই, কিছু নেই, আমার সর্বকর্ম ত্যাগ, এরকম কিন্তু হতে পারে না। তো এটা তো আমি একটা এক্সট্রিম ঘটনা দিয়ে বললাম, অনেক সাধারণ সাধারণ ঘটনাও আছে। এই যে আমি বাচ্চাদেরকে খাওয়ার ব্যাপারে বলি, বিধিনিষেধ চাপিয়ে দিয়েছি কেন, এটাও তো এক প্রকারের কোনো না কোনো প্রকারে বিষ বা খারাপ জিনিস খাওয়া, সেটার উপরেই তো মানাটা করা হচ্ছে। যে সবসময় যে বিষই খেতে হবে তা না, কেউ একটা দূষিত খাবার খাচ্ছে, পচাপাশি খাবার খাচ্ছে, ওকে বলবো না যে এই তুমি এগুলো কী খাচ্ছ, চলো তোমাকে আমি ভালো খাবার দিচ্ছি, এটা স্বাভাবিক বিষয়। এই যে আমরা জগতের যে চলমান ঘটনাবলী আছে তার যে একটা সন্তুলন, একটা ব্যালেন্স অবস্থা জগতে বজায় থাকা উচিত বলে আমাদের প্রত্যেকের একটা দায়িত্ববোধের জায়গা আছে, সেগুলোকে আমরা কখনোই ত্যাগ করতে পারি না, এমনকি সন্ন্যাসীও পারেন না। হ্যাঁ, যে আছে না ফকির বিদ্রোহ আন্দোলন, মনে আছে কিনা আপনাদের, কত সালে, আর 1757-58 সালে কোনো একটা সময় হয়েছিল। মানে সেই সময় ইংরেজরা বা কোনো মুসলিম শাসকরা, আমি ইতিহাসবিদ নই বলতে পারবো না, কিন্তু এটুকুনো জানি যে যারা সন্ন্যাসী ফকির ছিল তারা ইংরেজদের এগেনস্টে বিদ্রোহ ঘোষণা করেছে যে আমরা এখন লড়ব। তাদের তো সন্ন্যাস, তার তো এইসব বিষয় মাথা লাগানো, কিন্তু অত্যাচার এমনভাবে ছড়িয়ে গেছে চারদিকে এবং তাদের উপরেও এসে আক্রমণ হয়েছে যে তারা একসময় সিদ্ধান্ত নিয়েছে যে না, আর সওয়া যাচ্ছে না, এখন আমাদেরকে আমাদের এই মৌনতা, এই নিরপেক্ষতার জায়গা থেকে বেরিয়ে এসে এই আন্দোলন বা এই প্রতিবাদেই অংশগ্রহণ করতে হবে। ফকির বিদ্রোহ নামে পরিচিত। সেই সময় সন্ন্যাসী ফকির যারা ছিল তারা ইংরেজদের এগেনস্টে বিদ্রোহ করে লড়াই করেছিল। তো এমন ঘটনাও তো ঘটেছে। তার মানে কি, জগতে যখন একেবারে ভীষণ রকম অনাচার অথবা যেসব অনাচারগুলো জগতে চোখের সামনে ঘটতে থাকে, আমাদের দায়িত্ব দাঁড়ায় যে আমরা সেগুলো কম বেশি আমাদের চোখের সামনে আমাদের পক্ষে যেটুকু সম্ভব সেগুলোকে আমরা সংশোধন করে যাব। আমাদের এটা কর্তব্য। কতটুকু করতে পারবো সেটা আলাদা বিষয়, কিন্তু করণীয় হচ্ছে যে দেখে সেসব বিষয়কে নিবৃত্ত করা বা সেসব বিষয় থেকে নিবৃত্ত করার জন্য লোককে সদুপদেশ দেওয়া, এটা সন্ন্যাসীর কর্তব্যও বটে। সব কর্ম ছেড়ে দিলেও কি কি কর্ম ছাড়া যাবে না? যজ্ঞ, দান এবং তপকর্ম। যজ্ঞ তো আমরা বলেছি এর আগে যে কোনো কিছুকে দান করে আরও উচ্চতর কিছু পাওয়ার ইচ্ছা, এই উদ্দেশ্যে যেই কর্ম করা হয় সেটা হচ্ছে যজ্ঞ। দান কি, কারো কিছু অভাব আছে, দরকার আছে, স্থানকাল পাত্র বেদে বিবেচনায় কাউকে কিছু সেই সহযোগিতাটা দিলাম, দান। আর তপকর্ম কি হচ্ছে? তপস্যা। এই তপস্যা প্রত্যেকটা মানুষেরই থাকে, নর থেকে নারায়ণের দিকে যাত্রার যে তপস্যা এই প্রত্যেকের মধ্যে থাকে। এই তপস্যার জন্য সে নিজেকে তৈরি করবে এবং এর জন্য যত রকম কর্ম করা দরকার সব কিছু করবে। এগুলো কখনোই ত্যাগ হয় না। সন্ন্যাস লাভ হতে পারে, কিন্তু এই যে যজ্ঞ, দান, তপস্যা আর উচিত কর্ম, এগুলো কখনো কোনো সন্ন্যাসীরও ত্যাগ হয় না। সেও এসব কর্মে নিজেকে নিয়োজিত রাখবে। এখন কোন কোন ক্ষেত্রে নিয়োজিত রাখবে সেটা ব্যক্তির উপর ছাড়তে হবে। হ্যাঁ, কখন প্রতিবাদ করবে, কখন চুপ করে থাকবে সেটাও সন্ন্যাসীর কর্তব্য। সব ক্ষেত্রেই যে প্রতিবাদ করবে তা নয়, যখন তার মনে হবে যে সীমা পার হয়ে যাচ্ছে, আমার এখানে প্রতিবাদ করা উচিত, সেই সন্ন্যাস ব্যক্তির কর্তৃত্বের উপরে ছাড়তে হবে, এই সিদ্ধান্তটা তারই হবে। ঠিক আছে? তো মূল আজকে যে আলোচনা হলো এটা হচ্ছে ত্যাগ এবং সন্ন্যাস বিষয়ে আলোচনা। আর বলা হলো যে সন্ন্যাস মানে তো ত্যাগ, কিন্তু সব কর্ম ত্যাগ হয় না। যজ্ঞ, দান, তপস্যা, উচিত কর্ম, জগতের হিত বা কল্যাণের জন্য যে কর্ম, সেটা কিন্তু কখনোই ত্যাগ করা যায় না। শিক্ষক যদি বলে যে পড়ানো আমি ছেড়ে দিলাম, তাহলে কি আর সেই শিক্ষক থাকবে? ক্লাসে যাবো আর আমি ঘুমবো, কোনো পড়াবো না। তো সেই শিক্ষকের চাকরি দুদিনের মধ্যে কিন্তু নট হয়ে যাবে। তো এমনি করে যে সন্ন্যাসী তার কর্তব্য বা মঙ্গল কামনায়, জগতের মঙ্গল কামনায় কোনো রকম কর্ম করে না, তার কিন্তু সন্ন্যাসত্ব সেই সময় আস্তে আস্তে হারিয়ে যায়। ঠিক আছে? তো আজকে পর্যন্ত আমরা এখানেই রাখলাম। সবাইকে প্রণাম এবং নমস্কার।